নমস্কার, আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টেড অফিসিয়াল বিএলও। আমি একটি পার্টের দায়িত্ব আছি। এখন চারিদিকে একটাই কথা চলছে, এসআইআর এসআইআর এসআইআর। মনে হয় যেন একটা যুদ্ধ লেগেছে। আমি আপনাদের এই পর্যায়ে জানাবো এসআইআর কি, কেন, কিভাবে এবং আপনার কি কি ডকুমেন্টস দরকার। আমাদের আগের ভিডিওতে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আপনারা যতজন প্রশ্ন করেছেন, কয়েক হাজার উত্তর দিয়েছি। আপনাদের সেই উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত। তাই আপনার প্রশ্ন আমার উত্তর, এটাই আমার ডেডিকেশন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আমি প্রতি মুহূর্তে ইলেকশন কমিশন আমাদের যা অর্ডার দেবে সেই অর্ডারের যতটা আপনাদের জন্য পুরোটাই আপনাদের জানাবো আপনাদের সুবিধার্থে। সুতরাং আমার এই অফিসিয়াল রিপোর্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তার সাথে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি যেমন জানতে পারছেন বিষয়টা, তেমনি আপনার পাড়া প্রতিবেশী এবং পশ্চিমবঙ্গের অন্যান্যরা যাতে জানতে পারে, তার জন্য অন্তত আপনি দুজনকে এটা জানানোর ব্যবস্থা করুন, অর্থাৎ শেয়ার করে দিন এবং নিজে সাবস্ক্রাইব করে রাখুন। যখন এসআইআরের ফর্ম ফিল আপ হবে, কার কি ডকুমেন্ট দিতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, পুরো বিষয়টি আপনাদের আমি জানিয়ে দেব। এসআইআর নিয়ে বিভিন্ন মিডিয়ায় যে প্রচার চলছে, যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে, সেই আতঙ্কতে অযথা আতঙ্কিত হবেন না, বরং জেনে নিন আপনার কি কি দরকার এবং কি করলে আপনার নামটি বাদ যাবে না, আপনার কোন পেপারস দিতে হবে। অযথা অনিদ্রা ভয়ে দিন কাটাবেন না। আমি এই যে ঘোর অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর আপনাদের মধ্যে যে ভীতির জন্ম হয়েছে, যে প্রশ্নগুলো আমাকে করছেন, তা থেকে আমার একটা কথা খুব মনে পড়ছে। সুনীল গঙ্গোপাধ্যায়, বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি প্রয়াত হয়েছেন, তিনি তার একটি কবিতা ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে সেই কবিতায় লিখেছেন, ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, চতুর্দিকে সব কিছুই অচেনা। এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না। আমি কি এখানকার কেউ নই? এ আমার দেশ, এ আমার দেশ বলে চিৎকার করে উঠি, কর্ণপাত করে না কেউ। আমার দেশও কোনো উত্তর দেয় না। এই এসআইআর এর যে যুদ্ধ চলছে, এটা কোনো নতুন বিষয় নয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 10 বছর পরে পরে বা 5 বছর পরে পরে একটি ইন্টেন্সিভ রিভিশন করে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালে শেষবার হয়েছিল এবং এই বছর সেটা হতে চলেছে। এই ঘোর অনিশ্চয়তার একটি প্রধান কারণ হচ্ছে প্রচার মাধ্যম, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে এটি প্রচার করছে, প্রেজেন্টেশন করছে। এটি একটি সাধারণ প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া, নির্দিষ্ট সময় অন্তর হয়। তার মধ্যে কিছু জটিলতা থাকে, এবছরও হয়তো থাকবে, কিন্তু তার সমাধানের পথ আমাদের খুঁজে বের করতে হবে। যাই হোক, সঙ্গে থাকুন, সঙ্গে দেখতে থাকুন যে বিভিন্ন মিডিয়া কি ক্লিপিং দেখাচ্ছে। অলরেডি এসআইআরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তারা দাবি করছে। হ্যাঁ, নিশ্চিত যে কিছু প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু অফিসিয়ালি কোন কোন কাগজ লাগবে, পশ্চিমবঙ্গের জন্য কি নিয়ম হবে, সেটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি। সুতরাং আপনারা প্যানিকড হবেন না। সমস্ত নোটিফিকেশান জারি হোক এবং 11টা 12টা বা 13টা ডকুমেন্টস যা লাগবে, সেই ডকুমেন্টসের যে ক্লারিফিকেশান, সেই ক্লারিফিকেশান আসুক। আমি কথা দিচ্ছি, আমি একেবারে ক্লিয়ারলি আপনাদের প্রত্যেকটা বিষয় জানিয়ে দেব, যেহেতু আমি অফিসিয়ালি অ্যাপয়েন্টেড বিএলও। প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। রাজ্যে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। কালীপুজোর আগেই বঙ্গে কি এসআইআর? জল্পনা এখন তুঙ্গে। আরো বিস্তারিত সোমরাজ, কি কি তথ্য রয়েছে? যারা কমিশনের যে প্রতিনিধিরা আসবে তারা কাদের সঙ্গে বৈঠক করবেন, এখনো পর্যন্ত কি তথ্য? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে এসআইআর বলা হচ্ছে, সেই এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। বাংলায় এসআইআর 15 কোটি আবেদনপত্র ছাপাবে কমিশন। রাজ্যের আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নির্দেশ, চলছে প্রশিক্ষণ।
কারো দরকার অ্যাডমিট কার্ড, কারোর দরকার মার্কশিট, কারোর আবার দরকার একেবারে আরো বেশ কিছু সার্টিফিকেট। এমনই আবেদনের হিড়িক পড়ে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদে। আর এসআইআর আবহে মধ্যশিক্ষা পর্ষদে এই আবেদনের হিড়িক প্রায় 2 মাস ধরে এই রিলেটেড सह जरा जिला पश्चिम बंगाल में भी मतदाता सूची के गहन पुनरीक्षण यानी एसआईआर प्रक्रिया जल्दी शुरू होने जा रही है। चुनाव आयोग इसके लिए अब मैदान में उतर गया है। उसने বিহারে ভোট ঘোষণার সময় জানিয়ে দেয় কমিশন, রাজ্যভিত্তিক এসআইআর ঘোষণা আগেই অবস্থান বিক্ষোভ, সিইও অফিসের সামনে বিক্ষোভ, দেশ বাঁচাও মঞ্চের কথা বলবে। এসআইআর এর প্রস্তুতি, সিইও দফতরের ট্রেনিং, সিইও দফতরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনিং, এডিএম, ইআরও। এসআইআর এখন অনিবার্য। এসআইআর এর খসড়া নিয়ে দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন কমিশন এবং তা বুঝতে পেরে ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই প্রেক্ষাপটে বুধবার রাজারহাট বারাসতে প্রশাসনিক বৈঠক সারলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভার্গব। শুরু করি আজকের যে মূল বিষয়, যেটা নিয়ে আজকে আমি বসেছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তাই আমি এই পর্বের নাম দিয়েছি আপনার প্রশ্ন আমার উত্তর। আমি আগেরবার এই ভিডিওটি করেছিলাম, কিন্তু দেখা গেছে যে সেখানে ভিডিওটা উল্টো চলেছে, অর্থাৎ লেখাগুলো উল্টো চলেছে। আমি সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা ধীরে ধীরে যদি পুরো ভিডিওটা দেখেন, আমি নিশ্চিত আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সুতরাং আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তারপরেও যদি উত্তর না পান আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেব। এটা আমার প্রমিস, এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার ডেডিকেশান, আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা। সুতরাং দেখতে থাকুন। আপনার প্রশ্ন আমার উত্তর এই পর্যায়ে এই ভিডিওতে যে বিষয়গুলো থাকছে তার মধ্যে থাকবে দলিল কত সালের দরকার, 2003 সালে অন্য রাজ্যে নাম ছিল, এখানে আমি এসআইআর করার জন্য কি দেব। কেউ বা লিখেছেন 1971 সালে ভারতে প্রবেশ করেছি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে, আমার কি দিতে হবে, আমার কাছে সেই স্লিপ আছে। যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, বা যারা বিদেশে থাকেন তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এসআইআরে অংশ নেবেন। কেউ বা লিখেছেন 1987 সালের আগে জন্ম, তিনি কি ডকুমেন্ট দেবেন। কেউ লিখেছেন 2002 সালে পদবী নামের বানান ভুল ছিল, তিনি কি ডকুমেন্ট দেবেন। কেউ বা লিখেছেন যে 70-এর দশকে জন্ম, অর্থাৎ 76, 77, 71, 72-এ জন্ম, কিন্তু 2002 সালে নাম নেই, তাহলে আমি কি করব। আবার কেউ লিখেছেন 2002 সালের নাম আছে, আমার বাচ্চার জন্ম 87 সালে, সুতরাং আমার বাচ্চার জন্য কি ডকুমেন্ট দিতে হবে। আবার অনেকে খুব যুক্তিসঙ্গত দাবি তুলেছেন যে আমরা বারবার কেন নাগরিকত্বের প্রমাণ দেব, সরকার কেন সেইগুলো করবে না। যাই হোক, এই পর্যায়ে আমি সেই উত্তরগুলো দেব। একেবারে প্রথমেই বার্থ সার্টিফিকেট নিয়ে কিছু সমস্যা রয়েছে, সেটা একটু পরিষ্কার করে দিই। বার্থ সার্টিফিকেট সবার জন্যে নয়। একই ইয়ারে জন্মগ্রহণ করেছে অথচ একজনের বার্থ সার্টিফিকেট লাগছে, একজনের লাগছে না। কাদের লাগছে শুনে নিন। বার্থ সার্টিফিকেট নিয়ে যে প্রশ্ন, বাবা মায়ের নাম 2002 সালের যদি থেকে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট কম্পালসারি নয়। সেক্ষেত্রে উনি যে বাবা মা, অর্থাৎ যার নাম আছে তিনি যে বাবা মা, সেই প্রমাণের একটা কাগজ দিলেই হবে। অর্থাৎ যেখানে বাবার নাম আছে এরকম একটা কাগজ দিলে ছেলে বা মেয়ের নাম উঠে যাবে। দ্বিতীয়ত, যার নাম এখনও ওঠেনি, অর্থাৎ ভোটার লিস্টে এখনও নেই, তার যদি নতুন নাম তুলতে হয় তাহলে কিন্তু তাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে, যদি তার 1987 সালের জুলাইয়ের পরে জন্ম হয়। নিয়মটা এইখানেই, বুঝতে কখনো কখনো আমাদের ভুল হচ্ছে। তাহলে তৃতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আর কাদের বার্থ সার্টিফিকেট দরকার হবে, আমি পরপর সেই দিকে যাচ্ছি। তার সাথে সাথে মিডিয়ার বিভিন্ন খবরও আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে মিডিয়া এগুলো বলছে এবং কোন পর্যায়ে এইগুলো এগিয়েছে। আমি পরপর সেগুলো যাব। বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা একটু জটিল। তাহলে দেখা গেল একই লোকের 2002 সালে নাম, একজনের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগছে, একজনের লাগছে না। যার বাবা মায়ের নাম 2002-এ আছে তার না হলেও চলবে। তৃতীয়ত, যদি জন্ম 87 সালের আগে হয় তাহলে কিন্তু বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে স্কুলের সার্টিফিকেট, ইউনিভার্সিটির সার্টিফিকেট দিলে হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে 1987 সালের পরে জন্ম, বাবা মার নাম 2002 সালে আছে, তাহলে তাকে শুধুমাত্র উনি যে বাবা মা তার প্রমাণ দিলেই হয়ে যাবে।
87 সালে জন্ম বা তার পরে জন্ম বা তার আগে জন্ম, যাই হোক না কেন 2002 সালের নাম বাবা মায়ের আছে, হয়ে যাবে। অনেকের বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে বলছেন, তাদের ক্ষেত্রে যেটা নষ্ট হয়ে গেছে তার ডুপ্লিকেট কপি জোগাড় করার চেষ্টা করুন। স্কুলে গেলে স্কুল অবশ্যই সেটা দিয়ে দেবে। পরিমল কুণ্ডু তিনি জিজ্ঞেস করেছিলেন যে বিএলও যে ফর্ম নিয়ে আমাদের বাড়ি বাড়ি যাবে সেখানে কি ভোটারের ছবি মিলিয়ে দেখা হবে? হ্যাঁ, নিশ্চয়ই। যে ফর্ম দেওয়া হবে সেখানে আপনার ছবি এগুলো থাকবে, সুতরাং আপনি সেখানে নতুন ফটো দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলে পুরনো ফটোটাই থেকে যাবে, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন করেছিলেন যে 2002 সালের লিস্টে নামে ভুল আছে। নামে যদি ভুল থেকে থাকে, পরবর্তী সময়ে আপনি সংশোধন করেছেন, যে কাগজ দেখিয়ে সংশোধন করেছেন সেই কাগজটি এখনই দেবেন, তাহলে ধরে নেওয়া হবে 2002 সালে ওই নামটি আপনার ঠিক। অর্থাৎ নাম, পদবি, বানান, মিডিল নেম যার যেটা ভুল ছিল 2002-এ সেটা পরে চেঞ্জ করেছেন, তার যে কাগজ সেটা দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে, এতে কোনো রকম সন্দেহ নেই। সামান্য ভুল বিএলও সেটা তিনি দেখে নেবেন যে আপনি সঠিক লোক কিনা, ঠিক করে দেবেন। শ্রী ইন্দ্রনীল চ্যাটার্জি তিনি প্রশ্ন করেছেন, তিনি যথার্থই বলেছেন, মানুষ কেন বারবার প্রমাণ দেবে, এ দায়িত্ব তো রাষ্ট্রের। সত্যিই তো, মানুষ কেন বারবার কাগজ নিয়ে লাইনে দাঁড়াবে? সত্যিই আমাদের একটা সমাধানে আসা উচিত। আমরা ভারতীয় নাগরিক, আমাদের সেই আইডেন্টি কার্ড থাকা উচিত। তিনি আরেকটি প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তরে আমি বলি যে পাসপোর্ট যে কোনো লোকের যে কোনো সময়ের, অর্থাৎ গতকালেরও যদি ইস্যু করা হয় তাহলেও সেটা ভ্যালিড প্রমাণ, তার নাম থেকে যাবে। তার কারণ হচ্ছে যে পাসপোর্ট ইস্যু করে হচ্ছে বিদেশ মন্ত্রক এবং সেটাকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রক, আবার নাগরিকত্ব দেয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। তার মানে দুটি মন্ত্রক একসাথে কাজ করে। যখনই তাকে পাসপোর্ট দেওয়া হয়েছে, স্বীকার করে নেওয়া হয়েছে তিনি ভারতীয় নাগরিক। সুতরাং পাসপোর্ট সেটা ল্যাপস হয়ে যাক বা এখন অ্যাক্টিভ থাকুক, যাই হোক না কেন, পাসপোর্ট দেখালে কিন্তু তার আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে অন্য একটি প্রশ্ন দিন দুনিয়া ইউজার নেম একজনের, তিনি জানতে চেয়েছেন যে আমার মায়ের জন্ম 77 সালে, কিন্তু 2002 সালে নাম নেই, কারণ দুজনেই মারা গেছেন। আচ্ছা, মৃত ব্যক্তির নাম 2002 সালে থাকবে কি করে? থাকবেই তো না। তাদের ক্ষেত্রে তাদের ডেথ সার্টিফিকেট থাকবে এবং আপনি যে তাদের সন্তান সেই কাগজ তো আপনার কাছে রয়েছে, আপনার সার্টিফিকেটে বা আপনার সরকারি কাগজপত্রে আপনার বাবার নাম রয়েছে, আপনি সেটা দেখাবেন, তাহলে আপনার নাম এসআইআরে যথার্থভাবে উঠে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। যদি এরকম কোনো সমস্যা হয় আপনারা হিয়ারিংয়ের সুযোগ পাবেন এবং সেখানে আপনাদের এই কথাগুলো বলতে পারবেন যে আমি ভারতীয় নাগরিক, কিন্তু এই কারণে আমার নেই। সুতরাং সমস্ত রকম দরজা খোলা আছে। আপাতত আপনাদের চিন্তা করবার কোনো কারণ নেই। যার যা কাগজ আছে আপনি সেটাই দেবেন। এর পরের প্রশ্নটি করেছেন, যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কি দিতে হবে? বার্থ সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে তো বলাই হলো যে ডকুমেন্টস যেগুলো ঠিক করে দিচ্ছে, আপনার জন্ম যদি 1987 সালের আগে হয় তাহলে আপনি যা দেবেন, অর্থাৎ সেটা জমির দলিল হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে বা অন্য কোনো সরকারি কাগজ হতে পারে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এসআইআরে সমস্যা হবে না। আপনার নাম যদি 2025 সালের লিস্টে থেকে থাকে, 2002-এর লিস্টে থাকলে তো কিছুই লাগছে না, আর 2025 সালের লিস্টে যদি থাকে তাহলে আপনি সেই পুরনো যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে দেবেন, হয় পাসপোর্ট অথবা আপনি পাস করেছেন কোনো ইউনিভার্সিটি থেকে সেই ইউনিভার্সিটির কাগজ, মাধ্যমিক পাস করেছেন সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যা দেবেন হবে। যাদের নাম 2025-এ আছে বুঝে নিতে হবে যে যাদের নাম 2025-এ আছে তাদের ক্ষেত্রে ওই 11টা ডকুমেন্টসের যে কোনোটা দিলে হয়ে যাবে। আর 2002-এ যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু 2002 সালে যেখানে নাম ছিল, যে বিধানসভায় বা ভারতের যে কোনো রাজ্যে নাম ছিল, সেই পৃষ্ঠা একটা প্রিন্ট আউট করে ওই ফর্মের সাথে দিয়ে দেবেন, তার আর কোনো কাগজ লাগবে না। এর পরের প্রশ্ন যিনি করেছিলেন বিবি নিউজ 24 ঘন্টা, উনি জিজ্ঞেস করেছেন যে 1982 সালে জন্ম, সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। আমি একেবারে পরিষ্কার করে বলে দিই,
1982 সালে জন্ম, 2002 সালে তার নাম থাকার কথা। যদি নাম না থেকে থাকে তাহলে তার বাবার নাম মায়ের নাম 2002 সালে আছে, সে 2002 সালের বাবা মায়ের লিস্ট জমা দেবে এবং তিনি যে ওই বাবা মায়ের সন্তান এরকম কোনো কাগজ দেখাবে, তাহলেই তার কাজ কমপ্লিট হয়ে গেল, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখা যায় যে 2002 সালে বাবা মায়েরও নাম নেই, তার নিজেরও নাম নেই, কিন্তু 2025 সালে তার নাম আছে, সেক্ষেত্রে কিন্তু তাকে একটি ডকুমেন্টস দিতে হবে। কি ডকুমেন্ট দিতে হবে? পাসপোর্ট, ডোমিসাইল সার্টিফিকেট, অথবা সে মাধ্যমিক পাস করেছে, হায়ার সেকেন্ডারি পাস করেছে বা ইউনিভার্সিটিতে পাস করেছে, এরকম কোনো একটি কাগজ দেখাতে হবে, তাহলেই কিন্তু তার সমস্যা মিটে যাবে। অর্থাৎ 2002 সালে নাম থাকলে একরকম, আর শুধু 2025 সালে নাম থাকলে আরেক রকম। এরপরে আসি, অনেক সময় দেখা যায় যে সরকার অনেককে পাট্টা দিয়েছে, যে সকল পাট্টা সরকার দিয়েছে অর্থাৎ তাকে ভারতীয় নাগরিক বলেই পাট্টা দিয়েছে, তা না হলে তাকে সরকার পাট্টা দেয় না। সুতরাং যারা পাট্টা পেয়েছে সেই পাট্টার রেকর্ড বা পাট্টা দলিল দেখালে কিন্তু তার নাম এসআইআরে থেকে যাবে, যদি তার 2025-এ নাম থেকে থাকে। 2025-এ নাম নেই, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। সেই বিষয়টায় আমরা এখন আসছি না। তাহলে দলিল দিলে হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যাদের 2002 সালে নাম নেই, 2025 সালে নাম আছে, সেক্ষেত্রে কোন সালের দলিল দিতে হবে সেটা নির্দিষ্ট করে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। জানতে পারলে জানিয়ে দেব। তার সাথে সাথে এও বলে দিই, যা কথা এখানে বলা হচ্ছে কোনোটাই এখনও অফিসিয়ালি ক্লারিফাই করা হয়নি। বিহারের মডেল, বিহারে যেভাবে দেখা হয়েছে তার উপর ভিত্তি করে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে। সুতরাং আপনারা এখনই ঘাবড়ে যাবেন না, আগে বিষয়টা কোন দিকে যায় সেটা বুঝে নিয়ে তারপরে মিডিয়ার উত্তেজনাকার কথাবার্তা বা যারা বিভিন্ন ভিডিও করে ভয় দেখাচ্ছেন, ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, আপনাকে তাড়িয়ে দেওয়া হবে, অমুক করা হবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, এসআইআর কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এসআইআর একটি রুটিন প্রক্রিয়া, ইলেকশন কমিশন নিয়মিত এটা করে থাকে। 2002 সালের পরে 2025-এ এটা হচ্ছে। 2002 সালে যখন এটা হয়েছিল আমার মনে আছে আমরা ভালো করে বুঝতেও পারিনি যে এটা এসআইআর হচ্ছে, কারণ বিএলও বাড়িতে গেছিলেন, তিনি আমাদের সব কিছু চেক করে আবার নাম তুলে দিয়েছিলেন। সুতরাং এটা নিয়ে কোনো শোরগোল হয়নি। এখন কোনো বিশেষ পরিস্থিতিতে এই শোরগোল হচ্ছে। আমার মনে হয় যারা আমরা ভারতের নাগরিক, যারা বৈধ লোক, তাদের এটা নিয়ে মাথা ব্যথা করবার কোনো দরকার নেই। খুব স্বাভাবিকভাবে হয়ে যাবে, আপনার নিজেকে কিছু করতে হবে না। বিএলও যোগাযোগ করে সমস্ত কাগজপত্র আপনার কাছ থেকে কালেকশন করে নেবে এবং আপনার নাম রিকমেন্ডেশন করবে উপর মহলে, এবং তারা যদি মনে করেন যে আপনার পেপারস ঠিক আছে, সেই AERO এবং ERO যারা দায়িত্বে আছেন তারা আপনার নাম লিস্টে তুলে দেবেন। পরের প্রশ্ন করি, যারা বলছেন যে আমি পরিযায়ী শ্রমিক, অন্য রাজ্যে গিয়ে কাজ করি, তাহলে আমি কিভাবে করব? অনেকে আবার এমন আছে তিনি NRI, বিদেশে থাকেন, কিন্তু এখানেই তিনি ভোট দিতে চান, ভোটে নাম রাখতে চান, তাহলে তিনি কিভাবে করবেন? দুটো ক্ষেত্রেই বলি যে ফর্মটা বাড়িতে দেওয়া হবে, কোনো সন্তানের হয়ে তার বাবা মা ফর দিয়ে সই করার সুযোগ পাবে বলে আশা করা যায়। এবং বিএলও যদি জানতে পারেন যে ওই ছেলেটি বা ওই মেয়েটি যে বাইরে কাজ করছে সে অরিজিনাল লোক, তিনি কিন্তু তাহলে তার বাড়ির লোকের সইতেই কাজটা করে দিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। যারা NRI এবং যারা বাইরে থাকেন তারা যদি মনে করেন যে তারা নিজেরা ফর্ম ফিল আপ করবেন, তাহলে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে এবং ডকুমেন্টস জমা দেওয়া যাবে। যদি এইভাবে কেউ জমা দেন সেক্ষেত্রেও সেটা চলে আসবে বিএলওর কাছে এবং বিএলও বাড়িতে গিয়ে ভেরিফাই করবেন, ভেরিফাই করে তাকে আবার ফরওয়ার্ড করে AEROর কাছে পাঠিয়ে দেবেন। সুতরাং দুটো ব্যবস্থাই থাকবে। আমি সবাইকে বলবো সহজ পদ্ধতি হচ্ছে বিএলও আপনার বাড়িতে যাচ্ছেন, আপনি তার সাথে সহযোগিতা করুন, আপনার যা আছে খোলা মনে তাকে দেখান, বলুন। সম্ভবত তাকে যদি আপনি বোঝাতে পারেন যে আপনি এখানকার অরিজিনাল লোক, তাহলে তিনি রিকমেন্ডেশন করবেন। আশা করা যায় সেক্ষেত্রে আপনার নাম উঠে যাবে। ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো বিধানসভায় নাম থাকলে সেই কাগজ এখানে বৈধ এবং গ্রাহ্য হবে। জমি জমার দলিল
অন্য অন্য শিক্ষাগত যোগ্যতার দলিল, কাগজ, সার্টিফিকেট, এভরিথিং ভারতের যে কোনো জায়গায় জিনিস আমাদের রাজ্যে এসআইআর এর সময় কাজে লাগবে। এসকে সাগর প্রশ্ন করেছেন যে পাসপোর্ট থাকলেই কি সব হয়ে যাবে? হ্যাঁ, আমি একটা এখানে বলে রাখি যে পাসপোর্ট আগে একবার বলেছি, পাসপোর্ট যার আছে তার 2002 সালের নাম থাক বা না থাক, 2025-এ নাম আছে, পাসপোর্ট দেখালেই হয়ে যাবে। সে যে সময়ের পাসপোর্ট হোক, ল্যাপস হয়ে যাওয়া পাসপোর্ট হলেও চলবে, অ্যাক্টিভ পাসপোর্ট হলেও চলবে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে অন্য এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে 2002-এ পদবি ভুল ছিল কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেখিয়ে পরে সংশোধন করা হয়েছে। কোনো অসুবিধা নেই, আপনি 2025-এ ওই মাধ্যমিক অ্যাডমিট কার্ডটাই দেখাবেন যে আমার 2002 সালে এটা ছিল কিন্তু এখন এটা হয়েছে। সেক্ষেত্রে আপনি 2002 সালের লিস্ট জমা দেবেন, তার সাথে জমা দেবেন হচ্ছে আপনার ওই অ্যাডমিট কার্ড, তাহলে আপনার কারেকশানটা হয়ে গেল, আপনার যে নাম বর্তমানে আছে সেই নামটাই থেকে যাবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, সামান্য ভুল ভ্রান্তি যেগুলো আছে কোনো অসুবিধা হবে না। এরপরে আমার আরেকজন জিজ্ঞেস করেছেন, আরেকজন ভোটার, তিনি জিজ্ঞেস করেছেন যে আমার বাচ্চার জন্ম 1987 সালে, সেক্ষেত্রে আমার কি দরকার হবে? বাবা মার নাম 2002 সালের লিস্টে রয়েছে। আগেও বলেছি 2002 সালে বাবা মার লিস্টে নাম আছে মানে হচ্ছে আপনার বাচ্চার ক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা দিতে পারেন স্কুল সার্টিফিকেট, যাই দেবেন তার নাম 2025 সালের লিস্টে থেকে যাবে। এরপরে সৌমিন্দ্র মোহন ঘোষ তিনি একটি প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নটি অনেকের, সেই প্রশ্নটির আমি এরপরে উত্তর দেব। তিনি বলছেন আনন্দবাজার পত্রিকায় দেখেছি 2002 সালে নাম থাকলে তার আর কোনো কিছু দরকার নেই। একদম ঠিক দেখেছেন, 2002 সালে নাম রয়েছে, আপনার বা আপনার বাবা মায়ের সেই যে নাম আছে সেটা দেখালেই হয়ে যাবে, শুধু প্রমাণ করতে হবে যে উনি আপনার বাবা মা। এরপরে প্রশ্ন করেছেন যে ডোমেসাইল সার্টিফিকেট দেখালে কি হয়ে যাবে না অন্য কিছু লাগবে? ডোমেসাইল সার্টিফিকেট দেওয়া হয় এসডিও লেভেল থেকে, যার মানে হচ্ছে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট। এই পার্মানেন্ট রেসিডেন্ট কথাটির মানেই হচ্ছে আপনি ভারতের পার্মানেন্ট অধিবাসী, অর্থাৎ ডোমেসাইল সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে, কাস্ট সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে, সেটা এসসি, এসটি বা ওবিসি যাই হোক না কেন, তাহলে কিন্তু আপনাকে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য করা হবে। সুতরাং কোনো সমস্যা নেই। অনেকে আছেন যারা অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছেন এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ছিলেন, 1971 সালে যখন সেই বাংলাদেশ স্বাধীনতার লড়াই শুরু করে সেই সময় আপনারা ভারতে চলে এসেছেন, তাদের ক্ষেত্রে বলি 1971 সালে সেই বর্ডার স্লিপ বা আপনারা যে চলে এসেছিলেন সেই কাগজ যদি থেকে থাকে এবং আপনার 2025-এ যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার নাম 2002-তে না থাকলেও চলবে। যখন আপনি ফর্ম জমা দেবেন তখন অবশ্যই সেই অরিজিনাল কাগজ, তার জেরক্স এগুলো দিয়ে দেবেন, বিএলওকে দেখাবেন, তাহলে কিন্তু আপনার নাম 2025-এ থেকে যাবে, 2002-এ যদি নাম নাও থেকে থাকে। এরপরে সৌগতবাবু জানতে চেয়েছিলেন যে আমি যদি ভোট কেন্দ্র পরিবর্তন করি তাহলে আমি কতবার ফর্ম নম্বর 8 ফিল আপ করতে পারবো? আমি একেবারে পরিষ্কার দ্বিধাহীন ভাষায় জানাই, যে কেউ যতবার ইচ্ছা ঠিকানা পরিবর্তন করতে পারে, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে ফর্ম নম্বর 8 ফিল আপ করে আবার ভোটে নাম তুলতে পারবে, সংশোধন করতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। এরপরে মহিলাদের অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি ঠিক এর পরে আসছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, দেখবেন সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। একজন প্রশ্ন করেছেন 1954 সালে দাদুর দলিল আছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি না? হ্যাঁ, এখন দাদু বলতে কোন দাদু? যদি বাবার বাবা দাদু হয়ে থাকেন তাহলে তিনি যে আপনার বাবার বাবা এবং আপনি যে তার নাতি, এই যে তিনজনের লিঙ্ক, দাদু, তার ছেলে, নাতি, এই তিনজনের নাম আপনারা লিঙ্ক সার্টিফিকেট বানিয়ে নেবেন। এটা বিডিও লেভেল থেকে দেওয়া হয়, অনলাইনে এখন অ্যাপ্লিকেশান করা যায়, পঞ্চায়েত বা পৌরসভায় যোগাযোগ করুন, তারা একটি লিঙ্ক সার্টিফিকেট দেবে এবং সেখান থেকে ঘোষণা করা হবে যে এরা তিনজন বাবা, ছেলে, নাতি,
এরকম করে ঘোষণা করে দিলে সেইটা দেখালেই কিন্তু হয়ে যাবে। যদি 2002 সালে আপনার নাম নাও থেকে থাকে, 2025 সালের লিস্টে নাম আছে, আপনি এটা দেখালেই কিন্তু হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এরপরে আমি আসব মহিলাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে। তাদের নানান রকম সমস্যা, বিশেষ করে যারা সংখ্যালঘু মুসলিম মহিলা, তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে, সেটা আমি এইবার আস্তে আস্তে ক্লিয়ার করে দেব। যারা বাইরে কাজ করছেন তাদের কথা তো আমি বলেই দিলাম যে তিনি বাড়ির লোক ফর্ম ফিল আপ করে দিতে পারবে বলে আশা করা যায়। আর বিদেশে যারা আছেন তারা অনলাইনেও ফিল আপ করতে পারেন, বা তার বাড়ির লোকও করে দিতে পারবে বলে মনে করা হচ্ছে। এরপরে চলে আসি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। বিবাহিত মহিলারা যারা বিবাহের পরে স্বামীর পদবি গ্রহণ করেছেন এবং ঠিকানা পাল্টে স্বামীর ঠিকানা করেছেন, তাদের নাম যদি 2002-তে থেকে থাকে তাহলে তার আর কোনো সমস্যা নেই। 2002 সালে লিস্ট দেখিয়ে দেবেন, মিটে গেল। কিন্তু যদি দেখা যায় 2002 সালে বাপের বাড়িতে নাম রয়েছে বা বাপের বাড়িতে নাম নেই, শ্বশুর বাড়িতে 2002 সালের পরে নাম উঠেছে, তাহলে কি করতে হবে ভালো করে বুঝে নিন। যে 2002 সালের পরে শ্বশুর বাড়িতে নাম উঠেছে, স্বামীর নাম রয়েছে, তাহলে আপনাকে প্রথমে প্রমাণ করতে হবে যে উনি আপনার স্বামী। তার জন্য ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট চাই, অথবা আপনাদের যদি কোনো বাচ্চা থেকে থাকে সেই বাচ্চার বার্থ সার্টিফিকেটে আপনাদের দুজনের নাম আছে, সেইটা দেখালে বোঝা যাবে যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি আপনার পদবি পাল্টে গিয়ে থাকে তাহলেও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখালে হয়ে যাবে। ঠিকানা প্রমাণের জন্যে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনার যে স্বামীর ঠিকানা সেটা দেখাবেন, বা আপনার যদি অন্য রেশন কার্ড আধার কার্ড এখন থেকে থাকে নতুন ঠিকানায় সেটা দেখাবেন, হয়ে যাবে। মুসলিম মহিলা যারা নাম পরিবর্তন করেছেন, এই মুসলিম মহিলাদের ক্ষেত্রে কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি, সেটা একটু ভালো করে বুঝে নিন। যারা খাতুন ছিল বিয়ের আগে, বিয়ের পরে বেগম বা বিবি হয়ে গেছে, এটা মুসলিম ধর্ম মতে স্বীকৃত, অর্থাৎ বিএলও বুঝতে পারবেন যে ওই যিনি খাতুন ছিলেন তিনি এই বিবি বা বেগম। সুতরাং তার ক্ষেত্রে সমস্যা আশা করা যায় হবে না। যদি ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু যারা বিবি বেগম বাদ দিয়ে অন্যরকম নাম রেখে দিয়েছেন, অর্থাৎ বাপের বাড়িতে এমন একটি নাম ছিল, শ্বশুর বাড়িতে নাম পুরো পাল্টে দিয়েছেন, বিয়ের সময় নাম পাল্টে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে এমন একটি প্রমাণ জোগাড় করতে হবে যে ওই বাপের বাড়িতে বাবা মায়ের সঙ্গে আপনার যে রিলেশান, আপনি যে তার মেয়ে, এটা প্রমাণ করতে হবে। তার সাথে সাথে এটা প্রমাণ করতে হবে যে আপনি যে নাম, এই নতুন নামটি রেখেছে, এই নতুন নামটা এলো কোত্থেকে, এই নতুন নাম এলো কোত্থেকে তার প্রমাণ চাই। অর্থাৎ এই নতুন নামের একটা ডকুমেন্টস চাই যেটা প্রমাণ করবে যে আপনি ওই লোকের, অর্থাৎ আপনার বাবা মায়ের সন্তান। এই বিষয়টা কিন্তু আপনাকে করতে হবে। আপনার নাম কোনোভাবেই বাদ যাবে না, যেহেতু 2002-এ আপনার নাম ছিল, বিএলওকে আপনার বাবা মায়ের নাম ছিল, সুতরাং বিএলওকে এটা বুঝিয়ে বলতে হবে, নির্বাচন কমিশনের অফিসারদের এটা বুঝিয়ে বলতে হবে যে ব্যাপারটা এরকম হয়েছে, তাহলে কিন্তু আপনার নাম থেকে যাবে। সেক্ষেত্রে ওই দুজন যে একই ব্যক্তি, অর্থাৎ আপনার পুরনো নাম এবং নতুন নাম এই দুটো যে একই ব্যক্তি, সেই সার্টিফিকেট পৌরসভা বা পঞ্চায়েত থেকে দেওয়া হয়, আপনি সেখান থেকে একটি সার্টিফিকেট নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। টাইটেল আলাদা হলেই সমস্যা, টাইটেল আলাদা না হলে কোনো সমস্যাই নেই। হিন্দুদের ক্ষেত্রে আমি বলবো যে যারা স্বামীর টাইটেল গ্রহণ করেছেন তাকে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে হবে যে আপনার আগে এই নাম ছিল, আপনি পরে এই নাম করেছেন, এবং বাপের বাড়িতে যেখানে আপনার বাবা মায়ের নাম আছে সেই ভোটার লিস্ট, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা মায়ের নাম যেখানে আছে সেই কপিটা নিয়ে আসবেন এবং আপনার ফর্মের সাথে জুড়ে দেবেন সেই কপি এবং ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি 2002 সালে আপনার বাবা মায়ের নাম না থাকে, পরে শ্বশুরবাড়িতে আপনার নাম উঠে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই 12 বা 13টা ডকুমেন্ট যেটা নির্বাচন কমিশন বলবে তার মধ্যে একটা ডকুমেন্ট দিতে হবে। সেটা শিক্ষাগত যোগ্যতার হতে পারে বা আপনার বাবা মায়ের কোনো পুরনো কাগজ হতে পারে, অর্থাৎ আপনার বাবা মা যে কাগজ দেবেন তার একটা কপি আপনার ক্ষেত্রেও দিতে হবে। সুতরাং এটাও আশা করি পরিষ্কার করে বলতে পেরেছি। আমি যা যা বলছি
এরপরেও যদি কোনো ক্লারিফিকেশান দরকার হয়, যদি দেখেন পুরো ভিডিওটা দেখার পর আপনার প্রশ্ন ক্লিয়ার হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। আমি সংকল্পবদ্ধ, আমি দায়বদ্ধ, আমি আপনাদের পাশে থাকব, এই অঙ্গীকার আমার আছে। একেবারে শেষ দিন পর্যন্ত এসআইআর যতদিন শেষ না হচ্ছে আমি সাথে আছি, আপনার পাশে আছি। যাদের নাম সামান্য ভুল ছিল, 2002-এর লিস্টের সাথে মিলছে না, কারো মিডিল নেম ছিল কুমার, কান্তি, অনেক কিছু, সেটা এখন নেই, অথবা আগে ছিল না, এখন আপনি কুমার, কান্তি, চন্দ্র এগুলো যোগ করেছেন। আমি পরিষ্কারভাবে বলে দিই, আপনি যখন এগুলো যোগ করেছেন তার মানে আপনার কাছে এর একটি ডকুমেন্টস আছে, তাহলে সেই ডকুমেন্টসটা দেখিয়ে দেবেন, ফর্মের সাথে জমা দেবেন, যাতে করে বিএলও বুঝতে পারেন যে ইনিই 2002 সালের লিস্টে থাকা ওই লোক যিনি এখন এইভাবে নাম তুলছেন, এবং সেটা বৈধ হিসাবে গ্রহণ করা হবে। আচ্ছা, এরপরে যারা বলছেন যে আমরা ভারতের নাগরিক, কোনো কাগজ বা বার্থ সার্টিফিকেট নেই, এরকম অনেকে প্রশ্ন করেছেন যে আমরা প্রকৃতপক্ষে ভারতের নাগরিক, কিন্তু আমাদের বার্থ সার্টিফিকেট নেই, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট নেই, বা কোনো জমির দলিল নেই, আমরা কি করব? আপনি যখন ভারতে জন্মগ্রহণ করেছেন আপনি ভারতের নাগরিক, এতে কোনো সন্দেহ নেই। শুধু সমস্যাটা হচ্ছে আপনি যে জন্মগ্রহণ করেছেন তার প্রমাণ তো একটা কিছু দিতে হবে। হয় আপনাকে আপনার বাবা মা যে বাড়িতে ছিলেন সেই বাড়ির লোকের কাছ থেকে লিখিত, অর্থাৎ ভাড়ার রসিদ, বা সেই সময়ে সরকারি কোনো কাগজপত্র, কোর্টের কোনো কাগজ, অথবা রেশন কার্ড, সেই সময় যেসব ছিল আর কি, ভোটার কার্ড, ভোটার লিস্টের নাম, পুরনো যা কিছু, অর্থাৎ যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন তিনি কোথাও না কোথাও তো কিছু সুযোগ সুবিধা নিয়েছেন, সরকারি ঘর নিয়েছেন, বা রেশন তুলেছেন, জিআরের চাল নিয়েছেন, বা অন্য কিছু একটা নিয়েছেন, সেই সমস্ত কিছু দিলে কিন্তু হয়ে যাবে। যারা সরকারি চাকরি করছেন এবং যারা সরকারি চাকরি করেছেন তাদের তো কোনো সমস্যা নেই, কারণ তার চাকরির আইডেন্টি কার্ড দেখালে হয়ে যাবে, পিপিও দেখালে হয়ে যাবে, অর্থাৎ পেনশন অর্ডার দেখালে হয়ে যাবে। 2002 সালে নাম থাক বা না থাক, 2002 সালে ভুল আছে তাতেও কোনো অসুবিধা নেই। আপনি যে পিপিও পাচ্ছেন সেই নামটির, সেই লেখাটি যদি ঠিক থাকে, সেখানে নামের স্পেলিং সব কিছু যদি ঠিক থাকে, তাহলে তাতেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। যারা সরকারি কাজ করছেন, সরকারের সাথে যুক্ত, তাদের কোনো ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাদের সেই এমপ্লয়মেন্টের কাগজ অবশ্যই ফর্মের সাথে দিয়ে দেবেন। 2002-এ নাম থাক বা না থাক, 2025-এর লিস্টে আপনার নাম থাকবে। যারা কোনো কিছুই দিতে পারবেন না, হয়তো আপনি শুধু আধার কার্ড দিলেন, প্যান কার্ড দিলেন, বা অন্য কিছু একটা কাগজ দিলেন, সেক্ষেত্রেও আপনি ফর্ম জমা দিতে পারবেন। বিএলও আপনার ফর্ম জমা নেবে এবং উপর মহলে পাঠিয়ে দেবে। উপর মহল যদি মনে করে যে আপনার কাগজে তারা সন্তুষ্ট নয়, তাহলে আপনাকে তারা ডেকে পাঠাবে এবং আপনি আপনার কথা তখন তাদেরকে বলার সুযোগ পাবেন, অর্থাৎ হিয়ারিংয়ে আপনি আপনার বক্তব্য বলবেন, তারপরে আপনার নাম তারা ভোটার লিস্টে তুলে দেবে। এটাই হচ্ছে পদ্ধতি। সুতরাং আপনারা এখনই চিন্তা করবেন না। যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যার কথা নিশ্চয়ই ভেবে দেখা হবে। যারা এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় নাম ট্রান্সফার করেছেন তাদেরকে আমি বারবার বলবো, 2002 সালে যেখানে আপনার নাম ছিল, যে বিধানসভায় নাম ছিল ভারতবর্ষের যে কোনো জায়গায়, বা আপনার বাবা মায়ের নাম ছিল 2002 সালে, সেই 2002 সালে যে পৃষ্ঠায় আপনাদের নাম বা আপনার বাবা মায়ের নাম ছিল সেই পৃষ্ঠা প্রিন্ট আউট করে রাখুন, ফর্মের সাথে জমা দিন। তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার হবে না। যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, আপনি পরে সংশোধন করেছেন, তাহলে তার সাপোর্টিংয়ে একটি কাগজ তার সাথে এক্সট্রা দিয়ে দিন। যদি কেউ মনে করেন আমার ভোটার কার্ডে পুরনো ফটোটা আছে, সেটা আমি পাল্টে নতুন ফটোটা দিতে চাই, তাহলে নতুন একটি ফটো লাগাবার জায়গা থাকবে, সেখানে একটি নতুন ফটো দিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনার নতুন ফটোটা আপডেট হয়ে যাবে। এই হচ্ছে পুরোপুরি এসআইআর প্রক্রিয়া, যেটা সময়সীমা সম্ভবত খুব কমই থাকবে, 15 দিন বা 1 মাস। বিহারের ক্ষেত্রে যেমন ছিল, আমরা যারা বিএলও আছি আমাদের অফিসিয়ালি যা অর্ডার দেওয়া হবে সেই অর্ডার অনুসারে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, যেটা আপনাদেরকে জানানোর কথা। আমরা এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের কাছ থেকে অফিসিয়াল কোনো ক্লারিফিকেশান বা নোটিফিকেশান কোনো কিছুই পাইনি। সুতরাং
আমরা কিন্তু এখনই আপনাদের বলতে পারছি না যে এই কাগজ এইভাবে দিতে হবে। যারা সোশ্যাল মিডিয়ায় নিজের মতো করে গল্প বলে বলছেন তারা বলতেই পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু আমরা অফিসিয়ালি যারা ইলেকশন কমিশনের দ্বারা নিয়োগ হয়েছি আমরা কিন্তু আপনাদের কোনো গল্প কথা বলতে পারবো না। যেটা সত্যি কথা, যেটা আপনার প্রয়োজন হবে সেটাই দেব, সেটাই বলবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, মন খুলে কথা বলবেন, আপনার কি আছে এবং কি নেই আপনার বিএলওকে আপনি সেটা বুঝিয়ে বলুন, আপনার কোনো অসুবিধা হবে না বলে আমি আশা করি। তারপরেও যদি কারো নাম খসড়া তালিকায় না থাকে তিনি আবার ফর্ম ফিল আপ করার সুযোগ পাবেন। এই পুরো প্রক্রিয়া হওয়ার আগে আপনার বুথের যারা রাজনৈতিক নেতৃত্ব আছে বিভিন্ন দলের, সেই দলের এজেন্টদের সাথে কিন্তু আমরা মিটিং করব এবং সেই মিটিংয়ে পুরো বিষয়টি জানিয়ে দেব, তারাও আপনাদের জানাবেন। আমি যেমন সরাসরি আমার ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছি এই বার্তা, অনেক বিএলওরা দিচ্ছেন না, হয়তো তারা পরে দেবেন, কিন্তু আমি এজেন্টদের মাধ্যমে যেমন এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। পুরো ব্যাপারটা একদম সবার সামনে একবারে খোলা পৃষ্ঠায় হবে, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে হবে, আপনি দেখতে পাবেন আপনার নামে কি লেখা হচ্ছে, কি রিপোর্ট পাঠানো হচ্ছে, সব কিছুই আপনি পরিষ্কার দেখতে পাবেন। সুতরাং কোনো ধোঁয়াশার জায়গা নেই। আপনি যা পেপার দেবেন সেই পেপার দিয়ে ফর্ম জমা করবেন। মনে রাখবেন, ফর্ম যদি জমা না করেন আপনার নাম কিন্তু কোনোভাবেই তালিকায় থাকবে না। ফর্ম আপনাকে জমা করতেই হবে। ফর্ম যারা জমা করবেন না তাদের নাম প্রথম তালিকা থেকে বাদ যাবে, পরবর্তী সময়ে ফর্ম জমা করলে তাদের হেয়ারিং হয়ে আবার নাম উঠবে। যার যা পেপারস আছে সেই পেপারস দিয়ে আপনি ফর্ম জমা করবেন, যার যেমন প্রয়োজন। আমি যেমন বোঝালাম, আপনার যদি এর পরেও কোনোটা বুঝতে অসুবিধা থাকে আপনি জানাবেন, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি দায়বদ্ধ, আমি কথা দিচ্ছি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। শুধু আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন এবং এই অফিসিয়াল রিপোর্ট যখন আসছে, বারবার আসছে, সেগুলো আপনাদের আমি দিয়ে দেব। আপডেটগুলো যখন যা হচ্ছে আপনারা সেগুলো দেখতে থাকুন, কোনো সমস্যা পড়তে হবে না। যদি কোনো প্রশ্ন অ্যারাইজ করে জিজ্ঞেস করবেন। তার সাথে সাথে এ কথাও বলে দিই, এক একজন বিএলওর মত এক এক রকম হয়। সেক্ষেত্রে আমার কথাই যে আইন, আমার কথাই শেষ কথা তা কিন্তু নয়। আপনার বিএলও আপনার ক্ষেত্রে শেষ কথা বলবেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা আমি শুরু করেছিলাম, তো সেটা আমি আজকে শেষ করব না, অন্য কোনো দিন আপনাদের সেই কবিতাটা বলে শোনাবো। আরও একবার আপনাদের কথা মাথায় রেখে, আমার নিজের কথা মাথায় রেখে ওই কথাটা আরেকবার বলি। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। চতুর্দিকে সব কিছুই অচেনা। এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না। এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না। আমি কি এখানকার কেউ নই? এ আমার দেশ, এ আমার দেশ বলে চিৎকার করে উঠি, কর্ণপাত করে না কেউ। আমার দেশও কোনো উত্তর দেয় না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনার পাশে আছি, সাথে আছি।